50 বছর পর ফের চাঁদ অবধি পৌঁছে যাচ্ছে মানুষ। এ কোনো হলিউডে অ্যাডভেঞ্চার সিনেমার স্ক্রিপ্ট নয়, একদম বাস্তবের মাটিতে নাসা যে অপারেশন প্রোগ্রাম লঞ্চ করলো তা গোটা বিশ্বের কাছে এক নজির এবং মহাকাশ গবেষণাকে অন্তত 50 বছর এগিয়ে দিতে পারে। গোটা বিশ্বে এখন এ বিষয়ে সব থেকে বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে এবং আজকে আমি আপনাদেরকে ভিডিওতে সহজ ভাষায় এই পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্ভব হয়েছে এবং নাসা এক্স্যাক্টলি কি করছে এবং এতে জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট কিভাবে সংযুক্তকরণ করা হয়েছে সমস্ত কিছু আলোচনা করব সহজ ভাষায়। তবে ছোট্ট একটা অনুরোধ, আমাদের এই চ্যানেল অনেক মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, তাই সকলের কাছে একটু অনুরোধ, যদি একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেল বাটনটি ক্লিক করে দেন তাহলে ধারাবাহিকভাবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং পলিটিক্যাল বা জিও পলিটিক্যাল ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। নাসার পক্ষ থেকে যে অভিযান লঞ্চ করা হয়েছে তাকে বলা হচ্ছে আর্টেমিস-2 অভিযান এবং বলা হচ্ছে এটি হায়ার, ফার্দার এবং ফাস্টার। অনেকে বলবেন আর্টেমিস-1 কবে লঞ্চ করা হয়েছিল। দেখুন, আর্টেমিস-1 লঞ্চ করা হয়েছিল শুধুমাত্র একটি স্পেস এয়ারক্রাফটকে চাঁদকে প্রদক্ষিণ করানোর জন্য, কিন্তু আর্টেমিস-2তে মানুষ সরাসরি চাঁদকে প্রদক্ষিণ করতে পারবে এই পরিকল্পনা করা হয়েছে এবং এই প্রোগ্রাম কিন্তু এপ্রিলের 2 তারিখ লঞ্চ করেছে নাসা। কেন আর্টেমিস-2 গোটা বিশ্বতে আলোড়ন সৃষ্টি করেছে? প্রথমত, এই প্রথমবারের জন্য 4জন মানুষ এই স্পেস এয়ারক্রাফটে ট্রাভেল করবেন পৃথিবীর অরবিট অবধি এবং পৃথিবীকে প্রদক্ষিণ করার পর তাদের যে এয়ারক্রাফট যেটা সরাসরি চাঁদের দিকে রওনা হবে এবং পরবর্তীকালে চাঁদকে প্রদক্ষিণ করতে শুরু করবে এই স্পেস এয়ারক্রাফট। এটি নাসার আর্টেমিস প্রোগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য বলা হচ্ছে। আর্টেমিস-1কে টেস্ট করা হয়েছিল শুধুমাত্র চাঁদ অবধি একটি স্পেস এয়ারক্রাফটকে পাঠানোর জন্য। সে সময় সেই স্পেস এয়ারক্রাফটে কিন্তু কোনো সাধারণ মানুষ বা নাবিক কেউ কিন্তু সওয়ার করেননি। এই প্রথমবারের জন্য 4জন মানুষ বিয়ন্ড দ্য আর্থ অর্থাৎ পৃথিবী থেকে বাইরে বেরিয়ে চাঁদ অবধি পৌঁছানোর লক্ষ্যমাত্রা কিন্তু নেবেন। এই মিশনটি লঞ্চ করা হয়েছে ফ্লোরিডা থেকে, কেনেডি স্পেস সেন্টার থেকে এটিকে লঞ্চ করা হয় এবং এটি প্রাথমিকভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করবেন এবং পরবর্তীকালে চাঁদের দিকে রওনা হবে এবং যখন ল্যান্ড করবে তখন ল্যান্ডিংটা কিন্তু সম্পূর্ণ অন্য একটি জায়গায় হবে। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, এটি চাঁদের এমন একটি জায়গাকে প্রদক্ষিণ করবে যেখানে সচরাচর পৃথিবী থেকে ভিজিবল হয় না, অর্থাৎ সেই জায়গাটিকে পৃথিবী থেকে দেখা যায় না প্রাথমিকভাবে। এটি ল্যান্ড করবে ক্যালিফোর্নিয়ার কাছে, স্পেসিফিক ওশিয়ানের কাছে এবং এটাকে বলা হচ্ছে নাসার যে আগের পূর্ববর্তী অ্যাপোলো প্রোগ্রাম ছিল সেই অ্যাপোলো প্রোগ্রামের সাকসেস হিসাবে এই আর্টেমিস-2 প্রোগ্রামটিকে কিন্তু লঞ্চ করতে চলেছে নাসা। এই প্রোগ্রামটিকে বলা হচ্ছে লং টার্ম প্রেজেন্স ক্রিয়েট করতে পারে মহাকাশ গবেষণাতে, কারণ যারা চাঁদে বা চাঁদকে প্রদক্ষিণ করার জন্য যাচ্ছেন তারা এমন কিছু বিষয়ে তথ্য সংগ্রহ করবেন যেগুলো আমি আপনাদের বলবো, সে বিষয়ে খুব বেশি তথ্য আমাদের বিজ্ঞানীদের কাছে কিন্তু নেই। তাই আর্টেমিস প্রোগ্রাম একটি লং টার্ম প্রোগ্রাম এবং এইখানে প্রথমবারের জন্য নাসা এমন কিছু নভোশ্চারীকে বেছে নিয়েছেন সেটাও কিন্তু উল্লেখযোগ্য। প্রথম আমেরিকানদের বাইরে বেরিয়ে একজন কানাডার নাগরিক এই পার্টিকুলার মিশনে সামিল হয়েছেন। পরবর্তীকালে ভিক্টর গ্লোভার, যিনি ফার্স্ট ব্ল্যাক অ্যাস্ট্রোনট, এবং একজন মহিলা ক্রিস্টিয়ানা কোচ, যিনি ফার্স্ট টাইম চাঁদ অবধি প্রদক্ষিণ করার স্বপ্ন নিয়ে এই যাত্রাপথে সাওয়ার করছেন। আর্টেমিস-2কে বলা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিশন এবং এখানে ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি কিন্তু ইনজেক্ট করা হয়েছে, অর্থাৎ যদি কোনো অবস্থায় এই স্পেস এয়ারক্রাফটে প্রবলেম তৈরি হয় তাহলে এটি মুনের গ্র্যাভিটিকে কাজে লাগিয়ে পৃথিবী অবধি ফিরে আসতে পারে, অর্থাৎ রিস্ক টেকিং ক্যাপাবিলিটি এই স্পেস এয়ারক্রাফটের একদম মিনিমাম মানে নমিনাল। মানে যদি টেকনোলজিক্যাল কোনো ডিফল্ট এই চাঁদকে প্রদক্ষিণ করার সময় হয় তাহলে এটি চাঁদেরই গ্র্যাভিটিকে কাজে লাগিয়ে পৃথিবীর দিকে চলে আসতে পারে বা ফিরে যেতে পারে। পরবর্তীকালে এটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাওয়ারফুল রকেট ব্যবহার করা হয়, তাকে বলা হয় স্পেস লঞ্চ সিস্টেম রকেট
এবং স্পেস লঞ্চ সিস্টেম রকেটের পাশাপাশি ওরিয়ন স্পেস ক্রাফট সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে এই গুরুত্বপূর্ণ মিশনে। এটি যখন পৃথিবীতে ফিরবে এটার গতি থাকবে 40,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। যদি কি ফিচার্সগুলো আপনারা দেখেন তাহলে দেখবেন এই স্পেস ক্রাফটে অ্যাডভান্স লাইফ সাপোর্ট সিস্টেম আছে, রেডিয়েশন প্রোটেকশন একাধিক টুল আছে এবং হিট শিল্ড আছে, কারণ এটি যখন পৃথিবীতে ফিরবে তখন মারাত্মক তাপ উৎপন্ন করতে পারে এবং এর জন্যই আগাম প্রিকশনারি একাধিক পদক্ষেপ আমাদের বিজ্ঞানীরা কিন্তু নিয়েছেন। এই চারজন যে যাচ্ছেন চাঁদকে প্রদক্ষিণ করার জন্য তারা করবেনটা কি? তারা তো ট্যুরিজম পারপাসে যাচ্ছেন না। প্রথমত এই অরবিটাল যে সেক্টর আছে সেখানে রেডিয়েশন এক্সপোজার ঠিক কিভাবে হচ্ছে, কতটা হচ্ছে সেই সংক্রান্ত ডাটা কিন্তু তথ্য কালেক্ট করবেন এই চার ব্যক্তি। যারা নভোশ্চারী, যারা চাঁদের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তাদের স্লিপ সাইকেলটা কিভাবে সম্পূর্ণ হচ্ছে সেই তথ্য কিন্তু আমাদের বিজ্ঞানীরা পাবেন। পাশাপাশি এই নভোশ্চারীদের কার্ডিওভ্যাসকুলার রেসপন্স কিভাবে সংগঠিত হচ্ছে সেই তথ্যও কিন্তু পাওয়া সম্ভব। টেকনোলজিক্যাল একাধিক মনিটরিং এই ব্যক্তিরা করবেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ডিপ স্পেসে নেভিগেশন সিস্টেম কিভাবে কাজ করে। দ্বিতীয়ত কমিউনিকেশন ডিলেস, পৃথিবীর সাথে চাঁদের অরবিটাল ঠিক কতটা ডিফারেন্স এক্স্যাক্টলি আছে সেই পার্থক্য কিন্তু আমরা বুঝতে পারবো। এবং মানব শরীর ওরিয়েন্টেড একাধিক তথ্যও কিন্তু তারা কালেক্ট করবেন। স্পেশালি ডিপ স্পেসে মানুষের কোষ কিভাবে রিয়াক্ট করছে, বৃদ্ধি পাচ্ছে নাকি কমছে, অনেক প্রশ্ন, অনেক জটিলতা, সেই প্রশ্নের উত্তর কিন্তু খোঁজা হবে এই চার ব্যক্তিকে পাঠিয়ে। যখন প্রথমবারের জন্য চাঁদে মানুষ যায় তখন কিন্তু রাশিয়ার সঙ্গে ইউএসএসআর এর সঙ্গে আমেরিকার একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু বর্তমানে রাশিয়াকে টপকে চীন কিন্তু অনেকটা এগিয়ে গেছে এবং চীন কিন্তু 2030 সালের মধ্যে প্ল্যান করছে যে মুনে বেস তৈরি করবে। এই সামিলে আমেরিকা মানে এই টোটাল প্রোগ্রামে আমেরিকার নাসাকে সাহায্য করেছে কানাডা, এবং আপনাদের বললাম প্রথম নন আমেরিকান মানুষ এটাতে সাওয়ার করবেন তিনি কিন্তু কানাডার নাগরিক। ইউরোপও কিন্তু আমেরিকাকে দেখে আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করেছে। অর্থাৎ সামগ্রিকভাবে এটা এমন একটা বিষয় যা গোটা বিশ্বকে ইন্সপায়ার শুধু করছে তা নয়, গোটা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে শুধু সেটা নয়, গোটা বিশ্বের মহাকাশ গবেষণাকে অন্তত আগামী 50 বছর এগিয়ে দিতে পারে। নাসার বিজ্ঞানীরা অন্তত ঠিক সেটাই বলছেন। আমার মনে হলো এই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। যদি কমেন্টে কোনো মতবাদ থাকে নিঃসন্দেহে লিখবেন, ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।